নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করার দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্ত কণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি, মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব ইন্টারনেট বিচ্ছিন্নতা, রাজনীতি, অর্থনীতি এই বিষয়টি নিয়ে। তার আগে জেনে নিব বিশেষ কিছু শিরোনাম এবং সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। সহিংসতায় আহতদের চিকিৎসা করাবে সরকার, রাজাকার ইস্যুতে বক্তব্য বিকৃতির অভিযোগ প্রধানমন্ত্রীর। ঢাকায় কারফিউ শিথিলের স্বাভাবিক হচ্ছে জনজীবন, সড়কে ছিল মানুষের চাপ, দূরপাল্লার বাস ছাড়লেও ছিল যাত্রী সংকট। নাশকতার মামলায় সারা দেশে 5,000-এর বেশি গ্রেফতার, যাত্রাবাড়িতে পুলিশ হত্যায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার 6। প্যারিস অলিম্পিক উদ্বোধনের আগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা। ইন্টারনেট বিচ্ছিন্নতায় অপূরণীয় ক্ষতি, ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। বিশেষ কিছু শিরোনাম আপনারা শুনছিলেন। আমরা যেমনটি বলছিলাম যে ইন্টারনেট বিচ্ছিন্নতা, রাজনীতি, অর্থনীতি এই বিষয়টি নিয়ে আমরা আলাপ করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ড্রিম 71 বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবির। জনাব রাশাদ কবির, ধন্যবাদ আপনাকে, কষ্ট করে সময় দিয়েছেন। আমরা দর্শক আলোচনায় যাব তার আগে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন গিয়েছেন এবং সেখানে কোটা আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে তিনি দেখতে গিয়ে বলেছেন, সহিংসতায় যারাই আহত হোক না কেন তাদের চিকিৎসা করাবে সরকার, তারা যে কোনো দলেরই হতে পারেন। এর আগে তিনি বিটিভি ভবন পরিদর্শন করেছেন এবং সেখানে সরকার প্রধান বলেছেন রাজাকার ইস্যুতে তার দেয়া বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। আমরা প্রতিবেদনটি দেখে আসব। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি আশ্বস্ত করেন দলমত নির্বিশেষে সবার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন ব্যবস্থা করবে সরকার। বলেন আহতদের আয় রোজগারের ব্যবস্থাও করে দেয়া হবে। অন্তত তাদের আয় রোজগার ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। এমন সহিংসতা জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য কিনা প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। এর আগে সকালে বিটিভি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত সম্প্রচার যন্ত্রপাতি সহ নানা সরঞ্জাম। এ সময় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী বলেন যারা এই ধ্বংসযজ্ঞে জড়িত তাদের সাজা নিশ্চিত করতে হবে। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। একটা জিনিস যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হয়, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি। কার জন্য? আমার জন্য, তা তো দেশের মানুষের জন্য। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্টের। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। অভিযোগ করেন দেশের সম্মান নষ্ট করতে এখনো লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে। আরও দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। অনেক জায়গায়
টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তাহলে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে দেয়া তার বক্তব্য বিকৃত করা হয়েছে। আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। টানা 5 দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার পরে গত বুধবার থেকে ব্রডব্যান্ড সংযোগগুলো চালু হয়েছে, কিন্তু এখনও ইন্টারনেটের স্পিড বা গতি খুবই কম। ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না, এবং ঠিক কবে নাগাদ এটি স্বাভাবিক হবে তাও স্পষ্ট করে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। আর এই কারণে চরম ভোগান্তিতে পড়েছেন আসলে সফটওয়্যার ব্যবসা, ই কমার্স এবং ইন্টারনেট ভিত্তিক ব্যবসা তো রয়েছে, সেই সঙ্গে বড় বড় ব্যবসায় যেখানে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত সেই ব্যবসায়ীরাও খুবই চিন্তিত রয়েছেন। এই বিষয়টি নিয়ে বেসিসের সভাপতি তিনি দাবি করছেন যে গত 5 দিনে প্রায় 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে একটু আলাপ করতে চাই এবং আপনাদের সাথে দর্শক আগেই শেয়ার করেছি যে ইন্টারনেট বিচ্ছিন্নতা, রাজনীতি, অর্থনীতি নিয়ে আমরা আলাপ করব। রাশাদ কবির আমাদের সাথে রয়েছেন। জনাব রাশাদ কবির, আমরা বলছিলাম যে 5 দিন বন্ধ থাকবার পরে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবা মোটামুটিভাবে চালু হয়েছে এবং আর্থিক ক্ষতির পরিমাণ বেসিসের পক্ষ থেকে বলা হয়েছে এবং আপনিও বেসিসে ছিলেন 2 টার্ম। আপনার কাছে কি মনে হয় এই বিষয়টি? না, যেটি আসলে 500 কোটি টাকার ক্ষতি হয়েছে এটা তো শুধুমাত্র আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা ই কমার্স ইন্ডাস্ট্রি সবকিছু মিলাই, কিন্তু আপনি ওভারঅল ইকোনমির কথা যদি আসলে বলেন সেই ক্ষতি তো আসলে অপূরণীয় ক্ষতি, সেটা আসলে টাকার অঙ্কে কখনোই আসলে হিসাব করা সম্ভবপর হবে না। সো সেই প্রসঙ্গটা আমি পরে আসি। আমি যদি আসলে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকেই বলি, দেখেন আমাদের আসলে যারা আইটি কোম্পানি আছে বা সফটওয়্যার কোম্পানি আছে, আমরা আসলে 2 ধরনের কাজ করে থাকি কোম্পানিগুলো। একটা হচ্ছে আমরা লোকাল মার্কেটকে আমরা সাপোর্ট দিই, গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিসকে আমরা ডিজিটালাইজেশনে কাজ করেছি, আমরা সেগুলোকে অটোমেশনে কাজ করেছি। আর একটা বড় অংশ আমাদের ইন্ডাস্ট্রি তারা কিন্তু দেশের বাইরে কাজ করে, বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তি সেবা বা পণ্য তারা আসলে বিদেশে রপ্তানি করছে। যারা আসলে বিদেশে রপ্তানি করেছে বা সফটওয়্যারের কাজগুলোকে করছে, সফটওয়্যার আউটসোর্সিং করছে বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করছে, তাদের ক্ষতির পরিমাণটা এটা আসলে কোনো টাকার অঙ্কে যদি আমি 500 কোটি বলি বা 1000 কোটি বলি বা 400 কোটি, এটা হিসাব করা সম্ভবপর না। এটা আমরা হয়তো একটা হিসাব করে বলেছি কারণ আমাদের $1.5 বিলিয়ন এখন বাৎসরিক এক্সপোর্ট হয় সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে, এবং আরো প্রায় $1.5 বিলিয়ন একটা লোকাল মার্কেট সাইজ আমাদের আছে। সেই হিসাব করে আমরা দেখেছি যে 5 দিনে যে ক্ষতিটা হয়েছে সেটা প্রায় 500 কোটি টাকার কাছাকাছি। কিন্তু যদি আপনি আসলে ইন টার্মস অফ রেপুটেশন চিন্তা করেন, যেটা আসলে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক বেশি আসলে প্রয়োজনীয়, সেই জায়গাটা আসলে ক্ষতিটা অনেক অনেক আমাদের বেশি হয়েছে। কারণ আমাদের অন অ্যান অ্যাভারেজ একটা আইটি কোম্পানির ক্ষেত্রে একটা ক্লায়েন্ট ম্যাচিউর করতে, আপনার লিড জেনারেশন থেকে ম্যাচিউর করতে প্রায় 6 মাস মতো সময় লেগে যায়, কোনো কোনো ক্ষেত্রে এটা 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। সো সেই জায়গাটায় যখন আসলে আমরা প্রপারলি সাপোর্টটা আমরা দিতে পারছি না, সেই জায়গাটায় ক্লায়েন্টের কনফিডেন্স কিন্তু আমাদের আইটি কোম্পানিগুলোর উপর অনেক কমে যাচ্ছে। দেখুন আমাদের কোম্পানিগুলো কীরকমভাবে কাজ করে, কয়েকটা উদাহরণ দিলে হয়তো দর্শকদের জন্য বুঝতে সহজ হবে। যেমন আমাদের অনেক কোম্পানি তারা আসলে ইমেজ প্রসেসিংয়ে কাজ করে আমেরিকার জন্য, নর্থ আমেরিকার জন্য, ইউরোপের জন্য। সেই ক্লায়েন্টগুলো হয়তো ওরকম ডেইলি 4000, 5000, 10,000 ইমেজ দিচ্ছে, সেগুলোকে ফটোশপ এডিট করে বা আসলে রিসাইজিং করে সেগুলো ক্লায়েন্টের কাছে সাবমিট করতে হয়। সো যখন আমাদের গত বৃহস্পতিবার দিন রাতের বেলা আমাদের আসলে ইন্টারনেট সংযোগটা চলে গেল, আমরা কিন্তু অল অফ এ সাডেন আমাদের যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু একদম বিপদের মধ্যে পড়ে গেল। কারণ আমাদের আসলে এর আগ থেকে শুনছিলাম হয়তো ইন্টারনেটটা বন্ধ হতে পারে বা সোশ্যাল মিডিয়া পর্যন্ত অফ হতে পারে, এটা এরকম আমরা একটা রুমার তখন শুনছিলাম। কিন্তু পুরোপুরিভাবে যে আসলে ইন্টারনেটটা অফ হয়ে যাবে এটা কিন্তু আসলে আমাদের একদম ফুললি চিন্তাধারা বাইরেও ছিল। সো আসলে আমাদের কোম্পানিগুলোর কোনো রকম কোনো প্রস্তুতি ছিল না। আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কখনো যোগাযোগও করতে পারি নাই, এরকম যে একটা সিচুয়েশন আসতে পারে সেটাও কিন্তু আমরা জানাতে পারি নাই। সো যখন আসলে হয়েছে কি, যখন আসলে ক্লায়েন্ট দেখছে যে আমাদের কোম্পানিগুলো তারা আসলে রেসপন্স করছে না, তখন তারা কিন্তু আসলেই মানে আমাদের সার্ভিসটাকে নিয়ে তারা একটা সিরিয়াস কনসার্নের দিকে আসলে চলে গেছে। কারণ আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা তো শুধুমাত্র তারাই কিন্তু আমাদের ক্লায়েন্ট, এটা বাইরের ক্লায়েন্টের কথা বলছি, আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কথা বলছি। এখন দেশের ক্লায়েন্ট তো আসলে তারা মোটামুটি জানতে পারছে যে আসলে ওভারঅল সিচুয়েশনটা কি। বাইরের ক্লায়েন্ট যখন আসলে তখন তারা দেখছে, কারণ তাদেরও কিন্তু কোনো না কোনো
কোম্পানিকে তারা দিতে হবে, সাপোর্ট দিচ্ছে, তাদেরও কিন্তু ক্লায়েন্ট আছে, তারা যেটা করছে তারা বাংলাদেশ থেকে সোর্সিং করে নিচ্ছে বা বাংলাদেশের মতো অন্যান্য দেশ থেকে তারা আসলে সোর্সিং করে নিচ্ছে। তো তাদেরও কিন্তু আসলে জবাবদিহিতার জায়গা আছে। রাইট, তারাও কিন্তু তাদের ব্যবসায়িক দিক থেকে আসলে ব্যাপক পরিমাণে তারাও আসলে রেপুটেশন লস করেছে এবং তারাও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এখন আসলে হবে কি, যেটা হচ্ছে দেখেন এই মুক্ত অর্থনীতির যুগে বা মুক্ত বিশ্ববাজারের যুগে আসলে কোনো ক্লায়েন্টকে বা কোনো মানুষকে বা কোনো প্রতিষ্ঠানকে একটা অন্য একটা দেশের উপর নির্ভর করে থাকতে হবে বা একটা পার্টিকুলার প্রতিষ্ঠানের উপর নির্ভর করে থাকতে হবে, এখন কিন্তু সে দুনিয়ায় নাই। সো এখন যেটা হবে, তারা কিন্তু এই যে কাজগুলো আমরা আসলে বাংলাদেশ থেকে সোর্সিং করতো, এই কাজগুলো কিন্তু এখন ইন্ডিয়াতে চলে যেতে পারে, ফিলিপিনে চলে যেতে পারে, ভিয়েতনামে চলে যেতে পারে। আমি বলছি যে যাবে এটা আমি বলছি না, কিন্তু এটা একটা বড় আশঙ্কা কিন্তু আসলে রয়ে গেছে। এবং সেক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে দুটি জায়গায় আপনারা কাজ করছেন, একটি হচ্ছে বর্তমান সরকারের এবং দেশীয় যে কাজ, একটা দেশের বাইরে। তো দেশের বাইরে অনেকেই বলছেন, যারা উদ্যোক্তা রয়েছেন, যারা ফ্রিল্যান্সার রয়েছেন, তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত জানতে পারছেন না যে যারা কাজ দিচ্ছেন তারা আদৌ কাজ করবেন কিনা ভবিষ্যতে, বা পেমেন্টের জায়গা থেকে এখনো পর্যন্ত তারা জানছেন না আদৌ তারা পেমেন্ট দিবেন কিনা। তারা এক ধরনের মানে ভয়াবহ একটা ক্রাইসিসে পড়ে গিয়েছেন। সেক্ষেত্রে তাদের এখন করণীয়টা কি হবে? এইটা তো যেটা আসলে বলছিলাম যে পেমেন্ট যে দিবে না, তার চেয়ে বড় কথা হচ্ছে ক্লায়েন্টগুলোকে লুজ করার তো একটা বড় সম্ভাবনা আছে। তো খুব মজা করে একটা আপনাকে স্টোরিজ বলি যে আমরা জানতে পেরেছি বাংলাদেশ একটা আইটি কোম্পানি, বড় আইটি কোম্পানি, তারা তাদের 95%-এর বেশি কাজ বাইরের দেশে, তারা তাদের 2টা প্লেন রিজার্ভ করে তাদের কিছু সিনিয়র ইঞ্জিনিয়ারকে নেপালে পাঠিয়ে দিয়েছে শুধু ক্লায়েন্টগুলোকে রক্ষা করার জন্য। আবার অনেকে রিমোট জব করে, আপনি জানেন গত কোভিডের সময় থেকে রিমোট জবের পপুলারিটিটা অনেক বেড়েছে। সো অনেকে কিন্তু দুবাইয়ে চলে গেছে, নেপালে চলে যাচ্ছে, জাস্ট টু গেট দ্য ইন্টারনেট কানেকশন। কিন্তু এটা তো বড় ধরনের কোম্পানির জন্য পসিবল, কিন্তু যারা একেবারে ছোট নতুন কোম্পানি যারা আছে তাদের জন্য কিন্তু আসলে একেবারেই এটা আসলে কখনোই আসলে সম্ভব না। এবং যেটা বললেন যে ফ্রিল্যান্সারদের কথা যেটা বললেন, শুধুমাত্র ফ্রিল্যান্সাররা শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও তো আসলে প্রত্যন্ত এরিয়াতে আছে, আপনার খুলনা বলেন, চট্টগ্রাম বলেন, সিলেটে বলেন, একদম প্রত্যন্ত এরিয়া পর্যন্ত আছে। প্রায় 6 লক্ষ ফ্রিল্যান্সার বাংলাদেশে এখন আছে। তো তারা যখন আসলে এই সার্ভিসটাকে আসলে দিতে পারে নাই, বা গত 5 দিন 7 দিন ধরে যখন আসলে ইন্টারনেট কানেকশনের বাইরে ছিল, অফ ছিল, স্বাভাবিকভাবেই তাদের ক্ষতিটা অনেক বেশি হয়েছে। কারণ নাম্বার 1 হচ্ছে তারা যাতে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা করতে পারে নাই। সেকেন্ড যেটা হচ্ছে, তাদের যে প্রমিস ডেলিভারেবল ডেট ছিল, সেই ডেটটাকে তারা আসলে মিস করেছে। এবং যেটা মার্কেট প্লেসে যেটা হয় ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে, যখন কোনো কাজটাকে আসলে তারা ডিউ টাইমে ডেলিভারি করতে পারে না, তখন তাদের যে প্রোফাইলের যে রেটিংটা, সেই রেটিংটা কিন্তু কমে যায়। এবং রেটিংটা যদি আসলে একবার কমে যায়, তাদের কিন্তু আসলে পরবর্তীতে অনেক স্ট্রাগল করতে হয়, কাজ পাওয়াটা নিয়ে কিন্তু অনেক তখন আসলে স্ট্রাগল করতে হয়। আমি যতদূর জানি যে ফ্রিল্যান্সারদেরকে 10 থেকে 20 মিনিটের ভেতরে তাদেরকে কাজ মানে পাওয়া এবং কিছু বিষয় থাকে। রাইট। তো সেক্ষেত্রে 5 দিন, তো এটা তো ভয়াবহ ফ্রিল্যান্সার এবং তাদের ভবিষ্যৎটা আসলে শুধু 5 দিন তো আসলে আমরা বলছি যে গত বুধবার নেট কানেকশন এসেছে, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন, সেটা বেসিসে বলছি। কিন্তু সেটা তারপরও যে আসলে ইন্টারনেটের যে স্পিডটা আমরা আসলে পাচ্ছি, এটা আসলে একেবারে না পাওয়ার মতোই বলা যায়। কারণ এটা আসলে এভাবে প্রফেশনাল কাজ করা খুব বেশি সম্ভবপর না। আমরা আসলে জাস্ট রুটিন ওয়ার্ক কিছু করা, সেগুলোই আমরা বড়জোর আসলে করতে পারছি, কিন্তু প্রফেশনালভাবে কাজ করা সেটা কিন্তু এখনও আমরা সেই স্পিডে এখনও আমরা পৌঁছাতে পারিনি। যেটা আসলে বলছিলেন যে এটা ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎ ডেফিনেটলি তো একটা বড় রকমের একটা হুমকির মধ্যে আমরা আসলে পড়লাম। কারণ আমরা 2008 সাল থেকে তিলে তিলে গড়ে যে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিটাকে গ্রো আপ করেছি, 26 মিলিয়ন থেকে যেখানে আমরা এখন $1.5 বিলিয়ন এক্সপোর্টের জায়গায় পৌঁছেছি, আপনি ডেফিনেটলি শিওর থাকতে পারেন আগামী 6 মাস থেকে 1 বছরের ভেতরে আমাদের এক্সপোর্টটাকে ফল করবে। সো গভর্নমেন্ট যেটা আমাদেরকে টার্গেট দিয়েছিল 2027 সাল নাগাদ $5 বিলিয়ন অর্জন করা এই খাত থেকে, 2041 সাল নাগাদ আমরা স্মার্ট বাংলাদেশ করব, তখন আমাদের $50 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি হবে। সো এই ঘটনার পরে আপনি একদম লিখে দিতে পারি, এই আমাদের যে টার্গেটটা, সেই টার্গেটটা অ্যাচিভ করতে আমাদের যথেষ্ট বেগ পেতে হবে। আমাদের এক্সপোর্টের যে গ্রোটা ছিল, সেই গ্রোটা ডেফিনেটলি এটা ফল করবে। এবং রেজাল্ট হয়তো আমরা আগামী 6 মাস থেকে 12 মাসের ভেতরে আমরা এটা নেগেটিভ রেজাল্ট হয়তো আল্লাহ না করুক, হয়তো আমরা পেতে পারি। আমরা একটু এই সুযোগে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ এবং বিএফডিএস এর সভাপতি ডাক্তার তানজিবার রহমান, তাদের কথাগুলো একটু শুনে আসতে চাই। আমাদের এই এক্সপোর্ট মার্কেটে 1 সেকেন্ড ইন্টারনেট না থাকা মানে হচ্ছে আমাদের ক্ষতি। কারণ আমরা বিলিংটা করি আওয়ারলি,
আমরা বিলিংটা করি ডেইলি বেসিসে। যেই কয়দিন বন্ধ ছিল ইন্টারনেট, তার কারণে শুধুমাত্র আইসিটি সেবা পরিষেবা রপ্তানি খাতে আমাদের ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। এই কাজটা যত না জরুরি তার থেকে বেশি কিন্তু কমিউনিকেশন জরুরি ছিল। এই কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রিল্যান্সাররা বা অন্যান্য খাতের যারা হয়তো নির্দিষ্ট একটা টাইম পেয়েছে, আস্তে আস্তে করবে, দিবে, ফলশ্রুতি সেভাবে হবে, কিন্তু আমাদের কিন্তু সব সময় আপ টু ডেট থাকতে হয়। সেই জায়গাটা থেকে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি। বিদেশের কেবল কাটা গেলেও দেশের ভেতরের বাণিজ্য কিছু বন্ধ হবে না, প্রিপেড মিটার বন্ধ হবে না, ই কমার্স বন্ধ হবে না, লোকাল সার্ভিসগুলো তো ইন্ট্রানেটের ভেতর দিয়ে যায়। এই নেটওয়ার্ক টপোলজিগুলো ডিজাইন করা, সেফ ইন্টারনেট কনফার্ম করা, এই সবগুলো জিনিস এখন করতে হবে। আমরা যারা আইটি খাতে, যাদের একদমই ইন্টারনেটটা মাস্ট, তাদেরকে আলাদা একটা হাব থেকে কানেকশন দেওয়া হোক। আমাদের সদস্যরা, আমাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড হোল্ডার যারা আছে, তারা ওই হাব থেকে কানেকশনটা পাবে এবং ওই হাবটা যেন ডাউন করা না হয় সেই ব্যবস্থা করে দেওয়া হোক। ডাক্তার তানজিমা রহমানের কথা শুনছিলেন, তিনি শেষে যে কথাটি বলছিলেন যে তাদের জন্য আলাদা কোনো হাব করে দেওয়া যায় কিনা, যারা ফ্রিল্যান্সার বা সিকিউর কোনো জোন তাদের জন্য করে দেওয়া যায় কিনা, যারা এই ধরনের ব্যবসায় আইটি উদ্যোক্তা হিসেবে যারা গড়ে উঠছেন বা যারা ইতিমধ্যে গড়ে উঠেছেন। এটা আসলে একটা লং টার্ম প্ল্যান। কারণ আপনার যে সফটওয়্যার কোম্পানিগুলো কথাই যদি বলি, সফটওয়্যার কোম্পানিগুলো শুধু ঢাকা শহরেই কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এইখানে যদিও এখন সরকার কিন্তু অনেকগুলো আসলে হাইটেক পার্ক করেছে, ঢাকা এবং ঢাকার বাইরে অনেক সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে, কিন্তু সেইগুলো কিন্তু ওই অর্থে এখনো পর্যন্ত আসলে চালু সেরকমভাবে হয়নি। আমাদের কোম্পানিগুলো হ্যাঁ কিছু সেখানে আছে, কিন্তু বড় মধ্যে 90 বা 95% কোম্পানিগুলো কিন্তু আসলে ঢাকা শহরের ভেতরে আছে এবং ঢাকা শহরের ভেতরে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আবাসিক এরিয়াতেও আছে। সো আপনার মিরপুর ডিওএইচএস বলেন, বারিধারা ডিওএইচএস বলেন, ধানমন্ডি বলেন, সেসব অনেক আবাসিক এরিয়াগুলোতেও আছে। সো আপনি যখন আপনি একটা হাব করতে পারবেন কখন, যখন আপনার একটা কমার্শিয়াল জোন থাকবে, সেই জায়গাগুলোতে আপনি তখন সেই জায়গাগুলো বা হাইটেক পার্ক থাকবে, সেখানে আপনি ইন্টারনেট কানেকশনগুলোকে দিতে পারবেন। যে জিনিসটা আসলে করা যেতে পারে সেটি হচ্ছে, এটা তো ডেফিনেটলি একটা বড় শিক্ষা এবারে ঘটনাটা আমাদের জন্য। সো খুব যে গুরুত্বপূর্ণ যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আপনার সফটওয়্যার কোম্পানি প্রায় 2500 সফটওয়্যার কোম্পানি আছে, ব্যাংকগুলো আছে, গার্মেন্টসগুলো আছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো আছে, মোটামুটি বড় সব প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেটের ছাড়া আসলে বিকল্প নাই, কোনো বিকল্প নাই। সো তাদের যে আইপি অ্যাড্রেস ধরে ধরে সেইগুলোকে আমরা আসলে ইন্টারনেট কানেকশন দেওয়া, সেগুলোকে একা যেতে পারি এবং এটা কিন্তু আসলে কঠিন কিছুই না, এটা কিন্তু আসলে অবশ্যই সেটা আসলে সম্ভব। সো এই ডিজাইনটা আমরা আসলে করতে পারি। আচ্ছা আচ্ছা, তা এই ছাড়া আরও কিছু বিশেষ বলা হচ্ছিল যে বিশেষ করে রাসেল টি আহমেদ যিনি বেসিসের সভাপতি, তিনি বলছিলেন যে বিডিং ঘন্টা সে হচ্ছে কিন্তু প্রতিটা বিডিংয়ে এবং 1 সেকেন্ডও প্রচুর মূল্যবান। তো এই সময়টায় এই যে 5 দিন বলি বা এখন আপনি বলছিলেন যে এখনও ইন্টারনেট সংযোগটা আসলে সেভাবে আমরা দেখছি না বা কাজ করবার মতো নাই, কাজ করার মতো ডেফিনেটলি না। এবং যে রাসেল ভাই আসলে ঠিক কথা বলছিলেন যে আপনার প্রতিদিন প্রতি মিনিট এখানে আসলে গুরুত্বপূর্ণ। কারণ ফ্রিল্যান্সারও তো আসলে আপনার ঘন্টা বেসিসে আমরা বিলটা করি এবং আর আইটি কোম্পানিগুলো আসলে আপনার আওয়ারলি বেসিস, আপনার মান্থলি বেসিসে আমরা বেশি আমরা আসলে কাজ করি, কোনো কোনো ক্ষেত্রে বড় প্রজেক্ট বেসিসে আমরা আসলে কাজ করি। তো যেটা তো আসলে প্রথমেই বললাম যে যখন আসলে 5 দিন 7 দিন থাকছে না, এটা তো একটা ক্ষতি তো আছেই, সবচেয়ে বড় রকমের ক্ষতি আছে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ক্লায়েন্ট রেপুটেশনটা আসলে লস করেছি, এটাকে আসলে আমার কাছে মনে হয় বড় রকমের একটা লস। এটা আসলে ফিউচারের জন্য আমাদের আসলে খুব বড় ক্ষতি হবে। কারণ 5 দিন 7 দিনে 500 কোটি টাকা লস গেল, হ্যাঁ দ্যাটস ওয়ান টাইম কস্ট, ওয়ান টাইম একটা লস গেল, কিন্তু ফিউচারে যে আসলে এই ক্লায়েন্টগুলো থেকে আমরা কাজ পাবো কিনা, এটা নিয়ে আমার মনে হয় সবচেয়ে ভয়ের বা আশঙ্কার জায়গাটা এখানে আসলে রয়ে গেছে। আর শুধুমাত্র যেটা প্রথম দিকে আসলে বলছিলাম যে এই শুধুমাত্র ইন্ডাস্ট্রি ক্ষতি তো নাই, কারণ আসলে সফটওয়্যার বা আইটি বলেন, এটা আসলে এমন একটা ইন্ডাস্ট্রি বা এমন একটা শিল্প যেটা কিন্তু আসলে একলা কাজ করে না, এটা কিন্তু সবাইকে নিয়ে আপনার কাজ করে। আপনি একটু আগে যেমন আমরা নিউজে দেখছিলাম যে আমদানি রপ্তানি যেগুলো আছে চিটাগাং পোর্ট থেকে আসলে পণ্য খালাস সেটা কিন্তু আসলে অফ হয়ে গেছে। ব্যাংকিং সেক্টর পুরোটা ডিপেন্ড করে কিন্তু আপনার ইন্টারনেটের উপর, ইন্টারনেট না থাকলে তার আপনার ট্রানজাকশনগুলো ঠিকঠাক মতো হবে না। আপনার হেলথ থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে গেছে। আপনার যারা ইন্টারন্যাশনাল এয়ার টিকিট যারা পারচেজ করে তারাও এটা ছাড়া আসলে চলতে পারবে না। আপনার আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলাপ করবো, ছোট একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক, ছোট একটা বিরতি নিব, বিরতির পর আবার অতিথির সাথে কথা বলবো, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন। বিরতির পর আরেকবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং অতিথি হিসেবে আমার সাথে রয়েছেন
বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবির। দর্শক, আপনারা জানেন যে কারফিউ চলছে, কারফিউ শিথিলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, এবং ছুটির দিন ছিল আজকে, কিন্তু মানুষের চাপ ছিল প্রচুর রাস্তায়। ঢাকা থেকে দূরপাল্লার বাসও ছেড়ে গিয়েছে, কিন্তু যাত্রী সংকট ছিল খুব। তবে শুক্রবার আজকে অর্থাৎ জুমার নামাজের এই নামাজ ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় কিন্তু বাড়তি নিরাপত্তা ছিল। আমরা এই নিয়ে একটি প্রতিবেদন দেখে আসতে চাই। কারফিউর সপ্তম দিন, রাজধানীতে নাশকতার কোনো তথ্য না থাকলেও কড়া নিরাপত্তায় ছিলেন প্রশাসন। শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় ঘিরে নেওয়া হয় বাড়তি সতর্কতা। এদিকে ছুটির দিনে কারফিউ শিথিলের সময়টাকে কাজে লাগিয়েছেন আটকে থাকা মানুষ। দৈনন্দিন প্রয়োজন মেটাতে অনেকেই বেরিয়েছেন রাস্তায়। কিছুটা স্বস্তি ফিরলেও গত কয়েকদিনে চলা ধ্বংসাত্মক পরিস্থিতি আর দেখতে চান না নগরবাসী। শান্তি চাই, শান্তি চাই, মানে বাংলাদেশটা ভালো থাকুক, সব দিক থেকে ভালোভাবে চলুক, এটাই চাই। আমরা আসলে এরকম পরিস্থিতি কখনো কামনা করি না, যেহেতু হঠাৎ করে এরকম হয়েছে, সেই জন্য আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। দূরপাল্লার যানবাহন চলাচলও বাড়তে দেখা যায় কারফিউর সপ্তম দিনে। এদিন অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ না থাকলেও যাত্রী সংকটের কথা বলেন বাস শ্রমিকরা। স্বাভাবিকভাবে চলতে চাই, যেভাবে স্বাভাবিক থাকা যায়, ভালো থাকা যায়, ওইভাবে চলতে চাই। আমাদেরকে অনেক ক্ষতি হইতেছে, কিস্তি আছে, খাবার আছে, পরিবার আছে, সংসার চালানো কষ্ট হয়ে যায়। চাকা ঘুরলে আমাদের টাকা পয়সা ইনকাম হবে, আমাদেরও দিন ভালো যাবে। যাত্রী কম, এর জন্য গাড়িও কম, রাস্তাঘাট ক্লিয়ার, পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী র্যাব আছে, এখন কোনো আপাতত সমস্যা নেই। আগামীকালও চলবে কারফিউ, তবে শিথিল থাকবে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সিং করেন এমন ব্যবসায়ীরা বলছেন যে টানা 5 দিন ইন্টারনেট বন্ধ থাকলেও আর্থিক ক্ষতির হিসেব এখনই পুরোপুরি করা যাচ্ছে না। তারা কারণ হিসেবে বলছেন যে বিদেশি ক্রেতারা ডেলিভারি না পেয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন সেটিও এখনও বোঝা যাচ্ছে না। এমনকি এই কয়েকদিনে নতুন কাজ দেওয়ার জন্য কেউ যোগাযোগ করছেন কিনা তাও ইন্টারনেট না থাকার কারণে তারা বুঝতে পারছেন না। আমরা কয়েকজন উদ্যোক্তার কথা শুনে আসতে চাই। ফ্রিল্যান্সার এবং আইটি উদ্যোক্তা মিনহাজুল ইসলাম এবং ইনস্ট্রাকচারের উদ্যোক্তা খন্দকার রিফাত মোজাম্মেল হক এবং বিডি কলিং আইটি লিমিটেডের এইচআর প্রধান ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত নাহিদ হাসান, এই তিনজনের কথা আমরা শুনে আসবো। মার্কেট প্লেসের সাকসেসটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, যেমন রেসপন্স রেট, অর্ডার ক্যান্সেলেশন রেশিও বা জব সাকসেস স্কোর, এই জিনিসগুলোর উপরে। সো এই 5 দিনে যেটা হয়েছে, আমাদের যে রানিং অর্ডারগুলো ছিল আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারি নাই, অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছে। তাহলে আমাদের আসলে অর্ডার ক্যান্সেলেশন রেশিওতে একটা ইফেক্ট পড়তেছে, বা জব সাকসেস স্কোরে ইফেক্ট পড়তেছে, ফাইবার বা আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে যারা কাজ করতেছে। পাশাপাশি যে সমস্ত নতুন ক্লায়েন্টরা আসছে আমাদেরকে, আমরা কিন্তু রিপ্লাই করতে পারিনি। এবং আমরা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই এতটা ইম্পর্ট্যান্ট, বিকজ মার্কেট প্লেসগুলো এত স্যাচুরেটেড, এত বেশি অপশন ক্লায়েন্টদের হাতে। আমি যদি একটা ক্লায়েন্টকে 10 বা 15 মিনিটের মধ্যে রেসপন্স না করতে পারি, সে কিন্তু সুইচ করতেছে অন্য ফ্রিল্যান্সারের কাছে। সো এটা আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে। প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করছে, বাট আমরা আসলে প্রপারলি অন টাইমে রিপ্লাই করতে পারিনি, যে এই 5 দিন পুরো ব্ল্যাকআউট থাকার কারণে। সো এটা একটা হিউজ লস আমাদের জন্য। যারা মোবাইল ডেটার মাধ্যমে ফ্রিল্যান্সিং করে, হটস্পট করে, তাদের ক্ষেত্রে কিন্তু যে কারো ব্রডব্যান্ড ইউজ করে ফ্রিল্যান্সিং করা এতটা সহজ হবে না। এগেইন যারা আমরা ব্রডব্যান্ড দিয়ে ফ্রিল্যান্সিং করছি, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিং করা সম্ভব হচ্ছে, কিন্তু ব্রডব্যান্ডের লাইনটা কিন্তু খুবই স্লো এখন। এই 7 দিন পর যে আমরা এখন লাইনটা পাচ্ছি, সেটা কিন্তু খুবই স্লো। এটার ফলে কিন্তু আমরা কোনো ফাইলও আপলোড করতে পারছি না, না তো কোনো ফাইল ডেলিভার করতে পারছি। যখন নেটওয়ার্ক আসলো, প্রথমেই আমরা ট্রাই করেছিলাম যে সেলস টিমদেরকে দিয়ে তাদের সাথে কমিউনিকেট করে যাতে এই জিনিসগুলো আর কি একটু নর্মালাইজ করা যায়। তো আমাদের এন্ড থেকে আমরা ফুল চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাট এটা মানে জিনিসগুলো হয় কি যে আমাদের একটা ডেডলাইন তো থাকে প্রতিটা প্রজেক্টের। তো প্রজেক্ট বেসিসে আমরা যখন দিতে গেছি, ওই জায়গাগুলোতে আমাদের একটু ল্যাকিংস হয়ে যাচ্ছে আর কি। আমরা ইভেন এখনও আমাদের ফুল অপারেশন টিম আমরা এখনও রান করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের কারণে। জনাব রাশাদ কবির, ফ্রিল্যান্সারদের কথা আপনি শুনছিলেন। এই ভয়াবহ পরিস্থিতিতে আসলে তাদের বিকল্প কোনো চিন্তা করার সুযোগ রয়েছে কিনা, বা তারা তাদের এই ব্যবসাগুলোকে এগিয়ে নিতে এই মুহূর্তে তারা আসলে কি করবেন? আসলে তো যখন আমাদের আইটি ইন্ডাস্ট্রির পথ চলা শুরু হলো, যেটা বলতে পারলাম 2008 সাল থেকে, আসলে প্রেজেন্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পর থেকে, এরপর থেকে তো আসলে এরকম ক্রাইসিস সিচুয়েশনে আমরা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি কখনোই পড়ে নাই। ইন্টারনেট কানেক্টিভিটি কখনো আসলে এইভাবে অফ হয়, যেটা অফ হয়েছে সেটা আসলে হয়তো টেকনিক্যাল হ্যাজার্ডের কারণে হয়তো হয়েছে। ইনফ্যাক্ট কোভিডের সময় যখন আসলে খুব কঠিন সময় ছিল, তখনও কিন্তু আসলে আমাদের ফুল আইসিটি ইন্ডাস্ট্রি চালু ছিল, এবং তখনও কিন্তু আমাদের বড় রকমের একটা রেমিটেন্স কিন্তু আমাদের দেশের জন্য আইসিটি ইন্ডাস্ট্রি থেকেই আসলে এসেছে। সো এইবারে যেটা ক্ষতিতে হতে সেটা আসলে অপূরণীয়, এবং এইটার ক্ষতিটা আসলে কিভাবে উত্তরণ সম্ভব
এটার আসলে প্রপার অ্যান্সার হয়তো আমাদের কারোর কাছে নাই। বাট এই মুহূর্তে যেটা আসলে খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ইন্টারনেট যে ব্রডব্যান্ড যে স্পিডটা আছে সেটা এখনও খুবই মিনিমাম অবস্থায় আছে, যেটা আসলে ব্যবহার উপযোগী নাই বললেই চলে, সেটাকে আসলে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসা। মোবাইল ডেটা যেটা আছে, মোবাইল ইন্টারনেটটা, সেটাও অতি সত্ত্বর চালু করে দেওয়া। কারণ আপনাকে যদি এটা পরিসংখ্যান দিয়ে বলি যে বাংলাদেশে আসলে টোটাল ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রায় 6300 জিবি মতো সব মিলাই ব্যান্ডউইথের সাইজটা, তার অর্ধেক 55% হয় হচ্ছে ব্রডব্যান্ডের মাধ্যমে, বাকি অর্ধেক হয় হচ্ছে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে। সো আসলে যেহেতু আসলে মোবাইল ইন্টারনেট অফ আছে, পুরো চাপটা আসলে ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর যে পড়ছে, এই জন্য এটির স্পিডটা আসলে অনেক বেশি স্লো হয়ে গেছে। সো এই জায়গাটা যত দ্রুত সম্ভব চালু করে দেওয়া প্রয়োজন। কারণ যেটা আপনার রিপোর্টেও এটা আসলো, ঢাকার বাইরে অনেক ফ্রিল্যান্সার আছে যারা কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটির উপর ডিপেন্ডেন্ট না, তারা মোবাইল ডেটার উপর দিয়ে তারা আসলে বা সেটাকে হটস্পট করে নিয়েই তারা আসলে ফ্রিল্যান্সিংটা চালু করছিল। সো তাদের অবস্থা এখনো বলতে পারেন যে বন্ধ অবস্থায় রয়েছে। ডেটাটা সম্ভবত রোববার চালু হতে পারে বলে আমরা শুনছি, রবিবার সোমবার, বা এখনো কোনো আসলে গ্যারান্টি দিতে মানে ওরকম কনক্রিট নিউজ আমরা পাচ্ছি না। বাট যদি চালু হয়ে থাকে, আমার কাছে অনুরোধ থাকবে পূর্বের যে অবস্থায় ইন্টারনেটটা ছিল, মানে 4G যে ইন্টারনেটটা, সেটা যেন চালু করে দেওয়া হয়। 2G ইন্টারনেট 3G ইন্টারনেট দিয়ে আসলে আমরা এই যুগে আসলে কিছুই আসলে করতে পারবো না। আর আরেকটি যে বিষয়টি যেটি হচ্ছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোকে আসলে অফ আছে। সো এই সোশ্যাল মিডিয়াগুলোকেও যত দ্রুত সম্ভব মানে অন করে দেওয়া আসলে প্রয়োজন। মাথা সমস্যা হয়েছে বলে যে মাথা কেটে ফেলতে হবে, এই নীতিতে আমি আসলে বিশ্বাসী না। সোশ্যাল মিডিয়া তো ই-কমার্সের বিজনেস, যারা আসলে আমি ই-কমার্সের কথাই যদি আসলে বলি, ই-কমার্স যদিও আসলে আমরা বলি যে আসলে একটা সাইট থাকবে, সেখান থেকে আসলে অর্ডার করা হবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এখনো আসলে 90%-এর বেশি কমার্স, অর্থাৎ ফেসবুক থেকে আসলে আপনার অর্ডার করছে, সেখান থেকে ডেলিভারি করছে, এভাবে কিন্তু আসলে চলছে। সো যারা একেবারেই ক্ষুদ্র ব্যবসায়ী আছে, ক্ষুদ্র যারা এন্টারপ্রেনার আছে, স্পেশালি উইমেনদের কথা আমি বলবো, তাদের ব্যবসাটা কিন্তু এখন আসলে বন্ধ অবস্থায় আসলে পড়ে আছে। এবং শুধুমাত্র আসলে ই কমার্স বা কমার্সের কথাই আসলে না, আপনি জানেন একটা বড় ইন্ডাস্ট্রি, আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির ভেতরে একটা বড় অংশ কিন্তু কাজ করে ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল প্রমোশন নিয়ে। সো তাদের ব্যবসাটা কিন্তু এখন কমপ্লিটলি বন্ধ অবস্থায় আসলে পড়ে আছে। সো এবং শুধু তাই না, যারা আসলে আমাদের যে কোম্পানিগুলো বাইরে কাজ করে, যাদের ফেসবুক বুস্টিং এর কাজ করে, ফেসবুকের কন্টেন্ট ডেভেলপমেন্ট এগুলো কাজ করে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট বা এগুলো কাজ করে, তারাও কিন্তু আসলে একেবারে বন্ধ অবস্থায় আসলে পড়ে আছে। সো যা ক্ষতি যেটা হয়েছে সেটা তো আসলে হয়ে গেছে, সেখানে তো আসলে আমরা ফেরত যেতে পারবো না। অন্তত সামনের দিনগুলোতে যেন ক্ষতির পরিমাণটা না বাড়ে, দ্রুত যেন আসলে আমরা স্বাভাবিক অবস্থায় ফেরত চলে আসতে পারি, সেই জন্য আসলে আমি সরকারের কাছে একটা বিশেষভাবে অনুরোধটা করব। নতুন যে সকল উদ্যোক্তা তারা যদি এই জায়গাটায় হতাশ হয়ে ফিরে যান যে হ্যাঁ তাদের ব্যবসা নতুন শুরু করেছেন তারা বন্ধ করে দেন, সেক্ষেত্রে চাকরির বাজারে কোনো প্রভাব পড়বে কিনা, এটা হচ্ছে এক। আরেকটা বিষয় হচ্ছে যে বিদেশি যে ক্লায়েন্টগুলো রয়েছে তারা যদি কোনো কারণে মুখ ফিরিয়ে নেন, সেক্ষেত্রেও চাকরির বাজারে প্রভাব পড়বে। আমি দ্বিতীয় প্রশ্ন থেকে আপনার আসি, বিদেশি ক্লায়েন্টরা অনেক ক্লায়েন্টই মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি গত 4-5 দিনে আমাদের বেসিসে অনেক মেম্বার কোম্পানির সাথে কথা বলেছি, আমাদের অনেক ইন্ডাস্ট্রি কলিগের সাথে কথা বলেছি। কিছু ক্লায়েন্ট তাদের রয়ে গেছে, কিন্তু কিছু ক্লায়েন্ট তারা বলেছে তারা আসলে বাংলাদেশে আর কাজ করতে ইন্টারেস্টেড না, বা যদি আসলে বাংলাদেশে কাজ করেও তারা আসলে বিকল্প একটা জায়গা তারা আসলে খুঁজবে। সেটা হতে পারে ভিয়েতনাম, সেটা হতে পারে ফিলিপিন, যেটা আসলে প্রথমে বলছিলাম, বা অন্য কোনো দেশে হয়তো আসলে খুঁজবে। কারণ যে জায়গাটা আসলে একটা বড় আস্থার জায়গা ছিল, পলিটিক্যাল স্টাবিলিটি বাংলাদেশের ক্ষেত্রে গত আসলে 15-16 বছর ধরে, সেই জায়গাটা কিন্তু আসলে বড় একটা হোঁচট আমরা খেলাম, এবং সেই জায়গাটার জন্য কিন্তু ক্লায়েন্টের অনেকের জায়গার আস্থা সেটা আমরা হারিয়েছি, এবং ভবিষ্যতে নতুন ক্লায়েন্ট অ্যাকোয়ার করতেও আসলে আমাদের বড় রকমের বেগ পেতে হবে। এবং প্রথম যে প্রশ্নটি ছিল যে অনেক এন্টারপ্রেনার হয়তো বাংলাদেশে ব্যবসা করতে, মানে বাংলাদেশের লোকাল এন্টারপ্রেনারদের কথা বলছি, তারা আসলে উৎসাহ হারিয়ে ফেলবে। এবং আমি বলবো যে এটা তো আসলে মানে ওয়াই নট, এটা তো আসলে খুবই স্বাভাবিক। কারণ যে কোম্পানিগুলো আসলে বাইরের দেশে কাজ করে, এক্সপোর্টে কাজ করে, তাদের জন্য কিন্তু আসলে বাংলাদেশে বসে ব্যবসা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারা আসলে যে কোনো জায়গায় বসে আসলে কাজ করতে পারে। সো যারা আসলে দেখেন অনেক এন্টারপ্রেনার আছে বয়সে খুবই কম, হয়তো মাত্র 5 বছর 10 বছর হয়েছে, তারা আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ইনফ্যাক্ট অনেক আইটি এন্টারপ্রেনারকে আমি চিনি যাদের এখনো পড়াশোনাটা কমপ্লিট হয়নি, কিন্তু মার্কেট প্লেসে বসে বসে কাজ করছে, সফটওয়্যার এক্সপোর্ট করছে, দেশের জন্য রেভিনিউ আনছে, গ্রাফিক ডিজাইনের কাজ করছে, রাইট। তো তারা তো এক ধরনের বড় রকমের একটা হতাশার ভেতর দিয়ে পড়ে গেল, এবং তারা তো একটা বড় রকমের একটা হোঁচট গেল। সো আমরা আসলে যে কথাগুলো বারবার করে বলি, দেশের থেকে যারা আসলে ট্যালেন্টেড যে ছেলে মেয়েরা আছে
তারা দেশের বাইরে চলে যাচ্ছে, ব্রেন ড্রেন হচ্ছে। সো এই ঘটনার পর তো আসলে সেটা আরও বেশি বাড়বে। বেসিসের কাছে কি এই ধরনের কোনো ডেটা রয়েছে কিনা যে ঠিক কী পরিমাণ মানুষ এই কি বলে আউটসোর্সিংয়ের কাজগুলো করছেন বা অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো করছেন? আমাদের সফটওয়্যার কোম্পানির সংখ্যা এখন প্রায় 2,500 সব মিলাই। তো বেসিসের মেম্বার সংখ্যা বলছি, এবং ফ্রিল্যান্সারদের যে একটা সংগঠন তো আলাদাভাবে আছে বিএফডিএস, তাদের সংখ্যা মধ্যে 6 লক্ষ ফ্রিল্যান্সার আমাদের মার্কেট প্লেসগুলোতে আসলে কাজ করছে সব মিলিয়ে। এই যে 6 লক্ষ সেটা ফ্রিল্যান্সার, তারা কিন্তু বেসিসের মেম্বারের কোনো কোম্পানির কথা আমি আসলে বলছি না। বেসিসের মেম্বার কোম্পানি যে 2,500 আছে সেইখানে সব মিলে তো প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ এখানে আসলে এমপ্লয়েড আছে। এটার বাইরেও 6 লক্ষ ফ্রিল্যান্সার আসলে কাজ করছে মার্কেট প্লেসে, তারা আসলে একলাই কাজ করছে। তাহলে এই যে মোটা দাগের যে প্রায় অলমোস্ট 20 লক্ষের কাছাকাছি এই জনগোষ্ঠীগুলো, এরা যদি কোনোভাবেই হতাশগ্রস্ত হন, সেক্ষেত্রে আসলে তাদের চাকরির বাজারে বা তাদের চাকরির নিশ্চয়তা চাকরির বাজারে তো এটা একটা সমস্যা বা ইম্প্যাক্ট আমাদের পড়তে পারে, যেটা হয়তো আমরা ইমিডিয়েট ভাবে 1 সপ্তাহ বা 1 মাসের ভেতর হয়তো আমরা দেখবো না, কিন্তু হয়তো 3 মাস বা 6 মাস যখন যাবে তার হয়তো একটা ইফেক্টটা আমাদের হয়তো চোখে সেখানে পড়তে পারে। কারণ স্বাভাবিকভাবে ধরেন আমার কোম্পানির যদি আমার 10টা ক্লায়েন্ট আছে, আমার যদি 5টা ক্লায়েন্ট চলে যায়, তাহলে সেই 5টা ক্লায়েন্টের জন্য আমি যে লোকবলগুলো রেখেছিলাম সেগুলোতে তখন আমাদের প্রয়োজন হবে না, তখন আমি সেই ওভারহেডটা আমি টানবই বা কিভাবে? এই গল্প তো আসলে যারা অন্যান্য যে কোম্পানিগুলো আছে সবার জন্যই হয়তো সেম, কারো হয়তো বেশি কারো হয়তো কম। সো যখন ভাবে আসলে আমাদের রেভিনিউ ফ্লোটা কমে যাবে, আলটিমেটলি তো আসলে চাকরির যে বাজারটা, যারা এই সেক্টরে কাজ করছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারে কাজ করছিল, তারাও তো আসলে একটা বড় রকমের তারা একটা জবের একটা ক্রাইসিসে পড়বে। এবং এটা আলটিমেটলি যেটা হবে আসলে, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই আসলে আমরা খুব রিসোর্স সংকটে ভুগি, মানে ভালো ডেভেলপার সংকটে ভুগি। সো এই ঘটনার পর দেখা যাবে যারা বাংলাদেশ থেকে খুব ভালো ভালো ডেভেলপার আছে, ভালো ভালো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যারা আছে, তারা আরও বেশি দেশে থাকতে ইন্টারেস্টেড হবে না, তারা হয়তো বাইরের দেশে মুভ করার জন্য ইন্টারেস্টেড হবে। সো আমরা হয়তো যে দক্ষ জনবলের যে ঘাটতিটা, সেটা হয়তো সামনের দিকে 1-2 বছর আরও একটু প্রকট হতে পারে। আর শুরুর দিকে একটা বিষয় বলছিলাম যে ওটিটি প্ল্যাটফর্মের কথা, যে সেই জায়গাটা এটা দেশের বিনোদনের জন্য নতুন একটা সংযোজন। এই জায়গাটা এখানে এটা তো পুরোপুরি ইন্টারনেট নির্ভর এই মাধ্যমটা, তো এখানে যেমন চরকি রয়েছে, হইচই রয়েছে, এছাড়া যদি ওটিটি প্ল্যাটফর্মের কথা বলি, বঙ্গ আছে, দীপ্ত প্লে আছে, বেঙ্গি আছে। তো এদের এখানে মুভি দেখা যায় প্রতি মাসে, এবং ইনফ্যাক্ট প্রতিদিনই একটা ছোট ছোট তারা সিরিয়াল এখানে আপলোড দিয়ে থাকেন। এটা তারা কোনোভাবেই করতে পারছেন না, এবং সেখানেও কিন্তু এক ধরনের সংকট তৈরি হয়েছে তারা বলছিলেন। শুধু তো ওটিটি প্ল্যাটফর্ম না, আপনার ওটিটি প্ল্যাটফর্মগুলো তো একটা আসলে একটা হয়েছে, তাদের তো 5 দিন 7 দিন ধরে পুরোপুরিভাবে ব্যবসাটা অফ। ইনফ্যাক্ট এখনও যে ব্রডব্যান্ড কানেক্টিভিটি আছে সেটা দিয়েও খুব বেশি কিছু করা যাবে বলে আমি এটা বিশ্বাস করি না। এটা ছাড়াও দেখেন ইউটিউবে কিন্তু অনেক মানে কন্টেন্ট ডেভেলপার রয়েছে, বা আসলে আপনার ই লার্নিং প্ল্যাটফর্মগুলোর কথা বলেন, যে প্রচুর পরিমাণে কিন্তু অনেকগুলো ভালো ভালো ই লার্নিং প্ল্যাটফর্ম বাংলাদেশে তৈরি হয়েছে, তারাও কিন্তু একটা আসলে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আপনার ধরেন টেলিমেডিসিন যে সেবাগুলোকে ছিল, অনেকে কিন্তু কাছে যারা আসলে ঢাকার বাইরে থেকে অনেক পেশেন্ট আছে যারা কিন্তু আসলে টেলিমেডিসিনের মাধ্যমে সেবাটা নিত, তাদের সেটা আসলে একটা বাধার সম্মুখীন হয়েছে। আপনার ইনফ্যাক্ট বলেন ওভারঅল ইকোনমির অবস্থায় তো তখন একটা বড় রকম হোঁচট খেয়েছে। আপনি আমদানি রপ্তানি কথাগুলো আসলে বলছিলেন যে প্রত্যেকটা পণ্য যখন খালাস হয় তখন কিন্তু সেটা আসলে এনবিআরএস সার্ভারে সেখান থেকে এন্ট্রি হয়, সেখান থেকে রিলিজ হয়, কাস্টমসের মাধ্যমে রিলিজ হয়, সেটা কাস্টমসের সফটওয়্যারের মাধ্যমে, সেটা তো তুলনা কম্পারেটিভলি বন্ধ ছিল, লাস্টে কয়েকদিন বন্ধ ছিল। সরকারের অনেক সার্ভিসও কিন্তু এখন ফুললি ডিজিটালাইজড হয়ে গেছে, এবং অনেক পেপারস রয়েছে যেগুলো কিন্তু আসলে ম্যানুয়ালি নেওয়া হয় না, সেগুলো কিন্তু ফুললি কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে সেবাগুলোকে দেওয়া হয়। সেবাগুলোকে দেওয়া হয়। প্রোগ্রাম শুরুর আগেও আমি কুড়িগ্রামে আমাদের প্রতিনিধি বলছিলেন যে সেখানে পণ্য খালাস বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা না থাকার কারণে। সেখানে যদি কাঁচামালের পণ্য থাকে সেই পণ্যগুলো কখনো নষ্ট হয়ে যেতে পারে। এটা আসলে খুবই স্বাভাবিক, এবং এরকম অনেকগুলো রয়েছে। হয়তো কোনো একটা লাইসেন্সিং এর দরকার হচ্ছে, সেই লাইসেন্সিং এর জন্য আসলে সরকার একটা দপ্তরে অ্যাপ্লাই করার জন্য সব অ্যাপ্লাই করতে সে আসলে পাচ্ছে না, এমার্জেন্সি আছে। অনেকে হয়তো যারা শিপের জন্য বাইরে কাজ করে, কারণ আমি ডিপার্টমেন্ট অফ শিপিং এ আমার সফটওয়্যার চলে বলে আমি বলছি, তারা লাইসেন্সটা নেয় হচ্ছে আসলে অনলাইনের মাধ্যমে, সো তারা অ্যাপ্লাই আসলে করতে পারছে না। তো তাদেরও একটা ডেডলাইন থাকে কিন্তু বাইরের দিকে যাওয়ার জন্য, তো সেটাও তারা আসলে মিস করছে। এটা আমি একটা ঘটনা থেকে বললাম, আমি জানি বলে বললাম, এরকম হয়তো হাজারটা ঘটনা আছে যেটা হয়তো আমরা আসলে জানি না, বা হয়তো আস্তে আস্তে হয়তো জিনিসগুলোকে তখন সামনে চলে আসবে। পাসপোর্ট সেবাগুলোকে বন্ধ আছে, আপনার এখন ভ্যাটও তো আসলে অনলাইনে জমা, এনআইডি সেবাগুলোকে বন্ধ আছে। সো ব্যাংকিং সেবাটাও তো আসলে 2-3 দিন ধরে অনলাইন ব্যাংকিং আসলে কিছুই করা যাচ্ছিল না। তো সব কিছুই কিন্তু আসলে ইন্টারনেট না থাকার কারণে একটা হোঁচট খেয়েছে।
দেখুন আজ থেকে 20 বছর 25 বছর আগেও যে সিনারিও ছিল তখন আসলে ইন্টারনেট না থাকা থাকলেও অনেক কিছু করা যেত, কিন্তু এখন কিন্তু আসলে এটা সম্ভবপর না, কারণ সরকারই কিন্তু আসলে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। আমরাই কিন্তু আসলে সরকারে ডিজিটাল বাংলাদেশের যে যোদ্ধা যেটা বলেন, আমরা যেটা কর্মী বলেন, আমরাই কিন্তু আসলে সরকারকে সাহায্য করছি ডিজিটাল বাংলাদেশের পথে। জনগণ কিন্তু অভ্যস্ত হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশের জন্য। সো এখন যখন আসলে ওই সেবাগুলোকে যখন পাচ্ছে না, তখন তো আসলে আমরা বড় রকম একটা হোঁচট খাচ্ছি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইন্টারনেটের অবকাঠামোগত নাশকতা হয়েছে, নিশ্চয়ই আপনি শুনেছেন, এবং দুর্বৃত্তদের দেয়া আগুনে ধ্বংস হয়ে গেছে বেশ কিছু সরকারি বেসরকারি সার্ভার, ডেটা সেন্টার এবং সাইবার অপটিক পুড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে ব্যাঘাত ঘটেছে ইন্টারনেট পরিষেবায়। তো সেক্ষেত্রে আসলে ব্যাকআপের কি কোনো ব্যবস্থা রাখা উচিত ছিল কিনা বা ব্যবস্থা ছিল কিনা, টেকনিক্যাল ম্যানেজমেন্ট আসলে আমাদের কতখানি ঘাটতি ছিল? যেটা আসলে আপনার ইন্টারনেট অফ হয়েছে, হ্যাঁ কিছু তো আসলে আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, বাট উই অল নো দ্য সিনারিও। এটা অনেকটা পরিস্থিতির কারণে হয়তো সরকারকেও কিছুটা ব্যাকফুটে যেতে হয়েছে। এটা হয়তো আমি বিশ্বাস করি যে দেশের বৃহত্তর স্বার্থের জন্য আসলে করা হয়েছে। বা যেটা আসলে বলেন গত 1 বছর আগেও কিন্তু এই সেম বিল্ডিং একটা আগুনের ঘটনা ঘটেছিল, এবং তারপর কিন্তু আসলে ওখানকার যে আইএসপি বা রাইট তারাও কিন্তু আসলে অনেকগুলো ব্যাকআপ আসলে নিয়েছে। তো সেই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু মোটামুটি ভাবে আমাদের রেডিটা আসলে হয়েছে। এবং আবার আমি দু একটি গণমাধ্যমে দেখতে পাচ্ছিলাম, যেমন একটি দৈনিক পত্রিকা গত 2 দিন আগে তারা হেডলাইন করেছে যে দেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা শুধু মহাখালীর উপর নির্ভরশীল নয়, এবং আজকেও আরেকটি দৈনিকই দেখছিলাম, এবং কথাগুলো কেমন যেন সাংঘর্ষিক মনে হচ্ছিল। যেটা আসলে একটু আগেও বললাম যে হ্যাঁ, যেটা আসলে আপনার আগুনে পড়া যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ ওই বিল্ডিং আগুন লেগেছে ঠিক আছে, কিন্তু সরকারও কিন্তু আসলে অনেকটা বলতে পারেন যে বাধ্য হয়ে আসলে ইন্টারনেট কানেকশনটাকে অফ করে দিতে হয়েছে। এটা আসলে আমরা স্বীকার না করলেও আমরা আসলে মোটামুটি আসলে আমরা সবাই আসলে বুঝতেছি, কিন্তু সেটা যেটা যেন ভবিষ্যতে আসলে না হয় এই বিষয়গুলো, সেই বিষয়গুলোকে আসলে আমাদের খেয়াল রাখতে হবে। যদি আসলে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটে, আবার যদি আল্লাহ না করুক এরকম যদি আসলে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে অন্তত যেন আসলে সর্বোচ্চ হলে সোশ্যাল মিডিয়াটাকে অফ করা হয়, পুরোপুরিভাবে যেন ইন্টারনেট কানেকশনটাকে কখনোই যেন আসলে অফ করে না দেওয়া হয়। কারণ এটার উপর আসলে আমাদের ব্যবসা বাণিজ্য ডিপেন্ড করে, এটার উপর আসলে আমাদের দেশের অর্থনীতি ডিপেন্ড করে। সো যদি আসলে দেশের মানুষ যদি রুটি রুজির পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আসলে সেই ক্ষতিটা আসলে আমাদের সবারই। সো আমি আসলে সরকারকে এই জায়গায় বিশেষভাবে অনুরোধ করব, শুধু সরকার না, আসলে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে সবাইকে আসলে অনুরোধ করব, অন্তত আমাদের ব্যবসার যে দিকটা আছে, আমাদের ব্যবসায়ী দিক থেকে অন্তত রাজনীতি থেকে একটু মুক্ত রাখবেন। কারণ আমরা এখানে যারা তরুণ প্রজন্ম যারা আছে, তারা কিন্তু অনেক আশা ভরসা নিয়ে এই দেশে বসে আসলে ব্যবসা করছে, অনেক স্যাক্রিফাইস করে। এই তরুণ প্রজন্ম যদি আসলে বিদেশে যেত, বিদেশে বসে খুব ভালো ইনকাম করতে পারতো, ভালো একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতো, সব কিছু ছেড়ে সেই পুরাতন কথা দেশপ্রেমের জন্য কিন্তু এই দেশে বসে অনেক পরিশ্রম করে তারা আসলে ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। অন্তত পক্ষে ব্যবসাটা যেন আসলে রাজনীতি মুক্ত থাকে, ব্যবসায়ীরা যেন আমরা আমাদের ব্যবসাটাকে করতে পারি। কারণ আমাদের যদি আমরা কাজ করতে পারি, সেটা শুধুমাত্র আমাদের লাভের জন্য না, আমাদের সাথে যে আমাদের যে ওয়ার্কার্সগুলো কাজ করে তাদের সবারই কিন্তু লাভ, তাদের পরিবারগুলো কিন্তু আমাদের ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে, এবং সেই সাথে দেশের অর্থনীতির উপর ডিপেন্ড করে। এবং আরেকটি যে বিষয়টা হচ্ছে যে যত কিছুই হোক, রাষ্ট্রীয় যে সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তিগুলো যেন আসলে কখনোই এটা ক্ষতিটাকে না করা হয়। আমরা মেট্রো রেলের ঘটনাটা আমরা দেখলাম, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঘটনাগুলোকে দেখলাম। দেখুন মেট্রো রেলে কিন্তু চলাচল করে খুব সাধারণ মানুষজনকে চলাচল করে, আমাদের কোম্পানি অনেক এমপ্লয় কিন্তু এই মেট্রো রেল যাতায়াত করে, তো তারাও কিন্তু আসলে একটা অসুবিধার সম্মুখীন হবে। তো এই রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি হলে কিন্তু আসলে দিন শেষে আমাদেরই ক্ষতি। তো এইগুলো যেন না করা হয়, এই জন্য আমি হাত জোর করে আমরা সব পলিটিক্যাল পার্টির কাছে, সরকারের কাছে অনুরোধ করব, অন্তত ব্যবসাটাকে আমাদের রাজনীতি মুক্ত থাকুক, এবং রাষ্ট্রীয় সম্পত্তির যেন আসলে কেউ ক্ষতিটা না করুক। ভবিষ্যতে ইন্টারনেট জনিত এই ধরনের সমস্যার জন্য না হয়, সেক্ষেত্রে আর কি ধরনের বিকল্প আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? যেটি হচ্ছে যে অন্তত আমাদের যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে, জাস্ট লাইক আমাদের আইটি কোম্পানিগুলোর কথা বললাম, প্রায় 2,500 আইটি কোম্পানি আছে, এরকম অনেক এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো আছে, গার্মেন্টসগুলো আছে, ব্যাংকগুলো আছে, এগুলোর একটা ডেটাবেস তৈরি করে যে সেই জায়গাগুলোতে যেন আসলে ইন্টারনেট ডিসরাপশনটা কখনো না হয়, সেটা আইপির মাধ্যমে হোক, একটা লোকাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, একটা ইন্টারনেটের মাধ্যমে কানেক্টিভিটি তৈরি করে হোক, বলছিলেন যে আলাদা হাব করা, আলাদা হাব করাটা একটু খুব ডিফিকাল্ট হবে, কারণ এত 2,500 কোম্পানিকে আপনি কয়টা জায়গায় দিবেন আসলে। সো এইভাবে অন্তত যেন একটা তারা যেন আসলে বিপদের সম্মুখীন না
না হয় আমাদের কোম্পানিগুলো, সেই রকম একটা ব্যবস্থা বা উদ্যোগ আসলে এই জায়গাগুলোতে নিতে হবে। এবং দিন শেষে আসলে কথা কি, মানে আপনার ইন্টারনেট অফ করে আপনি কতটুকু ব্যাকআপ দিবেন? সো পলিটিক্যাল স্টাবিলিটি যেন আসলে ঠিকঠাক থাকে, এইটাকেও কিন্তু আসলে আমাদের এনশিওরটা আসলে করতে হবে। কারণ আমার কোম্পানি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথাই বলি, যখন 5 দিন কানেকশন আসার পরে যখন আমরা আমাদের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, আমরা আমাদের সেলস টিমকে বলে দিয়েছিলাম যে এরকম ঘটনাগুলোকে তোমরা আসলে হাইলাইটেড করো না, তোমরা জাস্ট হচ্ছে বলো যে কিছুটা ডিসরাপশন হয়েছে ডিউ টু সাম টেকনিক্যাল হিজাব বা সামথিং। তারা দেখলাম, আমাদের ক্লায়েন্টগুলো দেখলাম, তারা কিন্তু আমাদের ঘটনাগুলোকে জানেন। সো এটাও কিন্তু একটা তখন একটা নেগেটিভ সাইড চলে আসে বাংলাদেশের মধ্যে। সো এটাও যেন না হয়, এটাও আসলে আমাদের ইনশিওর করতে হবে। আরেকটি বিষয় একটু জানতে চাইব যে এই যে ঘটনায় বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে যে ক্ষতি হয়েছে সেটি তো বলার কোনো অপেক্ষা রাখে না। তো অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কি কোনো শঙ্কার কোনো দেখুন, বাংলাদেশে তো একটা সংগ্রামী জাতি। আমরা 71 সাল থেকেই বলেন, আমরা কিন্তু একটার পর একটা ক্রাইসিস আমরা আসলে আমাদের ছিল সবসময়, আমরা কিন্তু সেটা বাধাকে অতিক্রম করে এই পর্যন্ত এসেছি। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যে জিনিসটা আসলে হয়েছে সেই মেঘটা খুব দ্রুতই কেটে যাবে, এবং আমাদের যে স্বপ্ন যেটা আছে, আমাদের স্মার্ট বাংলাদেশের যে স্বপ্নটা আছে, সেটা আমরা ইনশাল্লাহ আমরা ঠিক টাইমে আমরা বাস্তবায়িত করতে পারবো। হ্যাঁ, বাধা আসবে, অনেক সমস্যা আমাদের আসতে পারে, কিন্তু আমাদের সবাইকে মিলে, আমাদের সরকার মিলে, প্রাইভেট সেক্টর মিলে, সব পলিটিক্যাল পার্টি মিলেই কিন্তু জনগণকে একসাথে নিয়েই কিন্তু আমাদের সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। কারণ দিন শেষে দেশটা কিন্তু আমার আপনার সবারই। সো এই দেশে যদি ভালো হয়, সেই সুনাম কিন্তু আমাদের সবারই। আমাদের আর দেশের যদি ক্ষতি হয়, সেই ক্ষতিটাও আমাদের সবারই। সো আমাদের দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামগ্রিকভাবে আপনার কোনো সাজেশন রয়েছে কিনা সর্বশেষ? যেটা আসলে বললাম যে আমাদের সবাইকে নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে, সবাইকে নিয়েই দেশের আমাদের উন্নতি পথে আসলে এগিয়ে যেতে হবে। এবং বিষয় যেটি হচ্ছে, আসলে সমস্যা সবসময় থাকবে, যেটা প্রবলেম আসবেই, সামনের দিকে হয়তো আসতে পারে, কিন্তু এটাকে আসলে সবসময় কিভাবে ওভারকাম করা যায় এবং একেবারেই যেন আসলে ভবিষ্যতে না হয়। সন্ত্রাসী হামলা তো আসলে সব দেশেই হচ্ছে, সব রকম ভাবে, কম বেশি সব রকম ভাবে হচ্ছে, কিন্তু এই জিনিসগুলোকে এড়িয়ে কিভাবে আসলে সামনের দিকে এগোতে পারি সবাই মিলে, সেই বিষয়টাকে আমাদের আরো বেশি দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ ভালো থাকবে, সবাই ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ জনাব রাশাদ কবির, সাবেক পরিচালক বেসিস, এবং তিনি ড্রিম 71 বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থা পরিচালক। দর্শক, আমরা ইন্টারনেট বিচ্ছিন্নতা, রাজনীতি এবং অর্থনীতি এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এবং আমরা যেটি প্রত্যাশা করতেই পারি অদূর ভবিষ্যতে আমাদের এই ধরনের সমস্যা যেন কোনোভাবেই আর না ঘটে, দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, সেই প্রত্যাশা আমরা করি। এবং আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। এই ছিল আজকের মতো।